গুলি করতেছে, রাবার বুলেট, ওদের গায়ে রাবার বুলেট লাগতেছে, আমাকে এভাবে করে প্রোটেক্ট করছে আমার ভাই। গোল্ডেন মোমেন্টকে পুরোপুরি কাজে লাগানোর সৌভাগ্য সবার হয় না। আমি কি সরকার ব্যবস্থাকে তো এখনো প্রশ্ন তুলবো। অনেকেই শুনতেছে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে আবার এরা নাকি আবার বিদেশে পালিয়ে গেছে। একটা নিরস্ত্র মানুষকে, এটা তো ব্রিচ অফ হিউম্যান রাইটস। এই যে স্বৈরাচার সরকার এত বছর লুটপাট করতে পেরেছে, এত অন্যায় বিচার করতে পেরেছে, এটা কিন্তু সবাই কিন্তু আমরা দায়ী। তাহলে কিন্তু ওই যে গৃহবধূটা যে রান্না করে সে যদি না নেমে আসতো তাহলে এই আন্দোলনটা সাকসেসফুল হতো না। এটা তোমার রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলো এখন তুমি। চমক যখন এরকম একটা ছেলেকে বিয়ে করে ফেলছে তখন আসলে মেয়েরা কি চায়? ক্যারিয়ারে এই সময় এসে যেটা বলছিলেন যে বিয়ে করার ডিসিশনটা অনেকে হার্টও করেছে বোধহয়, হুট করে উনি আপনাকে পেয়ে গেল, তাও আবার একটা প্রশ্নবিদ্ধ একজন মানুষকে, সেটা তো হয়তো অনেকেই জানে না। আজকে হয়তো অনেক কিছু বলবো। আমি কয়েকদিন আমাকে হোটেল থাকতে হয়েছিল, আমি বাসায় থাকিনি। এটা আমি যখন করলাম তখন আমার বাসায় একটু ছেট আসলো। বেসিক জিনিসগুলো জানতেন না আপনি? কিছু সম্পর্ক ছিল, Okay. একটা দুটো তিনটা চারটা দুটো সিরিয়াস প্রেম ছিল আর একটা নর্মাল ছিল এরকম। Okay. হ্যাঁ, আচ্ছা, নরমাল আর সিরিয়াস প্রেমের মধ্যে পার্থক্য কি? আমার দুনিয়া একদিকে, আমার ওই ভালোবাসা একদিকে। আমি ভালোবাসাটাকে এত মানে ইটস মাই ইবাদত বলতে গেলে, এরকম ভালোবাসি আমি। ওনার দুজন এক্স টেলিভিশনের স্ক্রিন না ভেঙে ফেলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স তারজি কিবরিয়ার শোতে। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল নেক্সাস টেলিভিশন। আজকে যাকে নিয়ে আমার অনুষ্ঠানটি সাজানো হয়েছে তিনি আপনাদের অত্যন্ত প্রিয়। সাম্প্রতিক বাংলাদেশে যে রেভলিউশন হয়ে গেল সেখানে অনেক মিডিয়া জগতের অনেকই ভূমিকা রেখেছেন, কিন্তু তার মধ্যে কিছু কিছু আমাদের প্রিয় মানুষ আছেন যাদের ভূমিকা অবশ্যই আমরা বলবো যে আলোচনার সর্বাগ্রে থাকবে। তো তাদের মধ্যে তিনি একজন এবং আপনাদের সবার প্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কেমন আছেন আপনি? খুবই ভালো। অনেকদিন পর কোনো শোতে এসে আমার নামের আগে দুইটা বিশেষণ অ্যাড হয়নি, একটা হচ্ছে আলোচিত এবং সমালোচিত। সো এবার খুব একটা ফেয়ার ইন্ট্রোডাকশন পেলাম আমি, একদম জনপ্রিয় অভিনেত্রী। শুনতে ভালো লাগছে। কিন্তু আমি বলতে পছন্দ করি আলোচিত এবং সমালোচিত। কেন হলো না আজকে আমি ঠিক জানি না। প্রথম এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্যাটস বিউটিফুল। আলোচনা সমালোচনা জীবনেরই একটা অংশ। মানে পৃথিবীতে এমন কোনো মানব নাই, সেই মহামানব থেকে শুরু করে আমাদের পর্যন্ত, যে মানুষটা সমালোচিত না পৃথিবীতে। মানে মানুষ মানেই সমালোচিত। যাকে নিয়ে আলোচনা হবে তাকে নিয়ে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। পারফেক্ট। আমরা চমকের শৈশব থেকে শুরু করতে চাই। তার আগে একটু আমি জিজ্ঞেস করতে চাই যে সাম্প্রতিক যে আন্দোলন সেখানে আপনার একটা বোল্ড ভূমিকা ছিল এবং আমি আপনাকে, আপনার আইডিতে আমি নাই, আপনার পেজ আমি নাই, কিন্তু আপনাকে নিয়ে বেশ কিছু পোস্ট আমি দেখেছি, অনেকে শেয়ার করেছেন। সেখানে আপনি এরকমও বলেছেন যে ধরে প্রাণ থাকলে থাকবে, কিন্তু আন্দোলনে আছি, থাকলে থাকবে না থাকলে নাই। এটা তো স্ট্যাটাসে বলেছি, ব্যাক স্টোরি আরও আছে। আমি যাবো স্টোরিতে। এবং আমার কাছে মনে হচ্ছিল কালকে থেকে আমি প্রশ্নটা শুরু করবো কিভাবে, কারণ তারই কিছুদিন আগে বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে ব্যাপক সমালোচনা করেছে, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে, আপনার বিয়ে শাদী নিয়ে, সমস্ত কিছু নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তো এই আন্দোলনে নামার আগ মুহূর্ত পর্যন্ত আপনার কি চিন্তা হয়নি যে এই মানুষগুলোই তো আমাকে নিয়ে সমালোচনা করছে, এই মানুষগুলোর জন্য আমি কেন আন্দোলনে যাব? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দেশটা তো আসলে সবার, আর শুধু এই মানুষগুলোর তো না, এই দেশের আমার জন্মভূমি, সমস্ত কিছুর জন্যই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি না লাইফে অনেক যে ভেবে চিনতে সব কিছু করে এরকম না। আমার যখন যেটা মনে হয় এটাই ঠিক, এবং আমার মন যেটা আমাকে সায় দেয় যেটা ঠিক, এটাই হচ্ছে আমি ওটার সাথে আমি থাকবো, নো ম্যাটার হোয়াট। এটা আমার ক্যারিয়ারে এই সময় এসে যেটা বলছিলেন যে বিয়ে করার ডিসিশনটা, তাও আবার একটা প্রশ্নবিদ্ধ একজন মানুষকে, এই ধরনের ডিসিশন নিয়ে ফেলে, এটা অনেকে নিবেই না ডিসিশন। আমার চিন্তা ভাবনা বা আমি কিভাবে চিন্তা করি সেটা তো হয়তো অনেকেই জানে না। আজকে হয়তো অনেক কিছু বলবো আমি, যেটা আমি অনেক কিছুই বলিনি। আপনি যতটুকু বেটার ফিল করবেন ঠিক ততটুকুই আমরা জানতে চাই। আন্দোলনের আগের গল্পটা একটু শুনতে চাই। অনেকদিন ধরেই তো হচ্ছিল কোটা বিরোধী আন্দোলন, সেখানে যখন দেখলেন যে মিডিয়া পাড়ার অনেক লোকজন ইনভলভ হচ্ছে, একবারে শুরু থেকে আপনি অ্যাক্টিভ ছিলেন। কেন মনে হলো যে আমাকে একদম খুব ফুল অ্যাক্টিভ হতে হবে এখানে? 2018 সালে যখন এটা হয় তখন আমি আই ওয়াজ নোবডি। আমার মিডিয়ায় যেহেতু কাজ শুরুই করোনার সেকেন্ড লকডাউনের পরে, মানে 2020-এর শেষের দিকে একদম, তো তখন আগে কেউই চিনতো না। কিন্তু আমি 2018 সালের আন্দোলনেও সক্রিয় ছিলাম আমার মেডিকেল থেকে। আমি মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজে পড়তাম তখন। তো ওখান থেকে আমার তখন চমক যে সরব ছিল ওটা কিন্তু কেউ জানতো না, কারণ আই ওয়াজ নোবডি দ্যাট টাইম। তো কোটা আন্দোলনে আমি কিন্তু 18 সাল থেকে সক্রিয় ছিলাম। তারপর এবার যেটা হচ্ছে, এবারের মজার কথা বলি, তখন আমার ছোট ভাই ইউনিভার্সিটিতে পড়তো না, কিন্তু এবার আমার ছোট ভাই হচ্ছে অনার্স থার্ড ইয়ারে পড়ে।
তো ওদেরকে আমি দেখছিলাম যে আগে থেকে এটার সাথে ইনভলভড, আপন ছোট ভাই আমার। জি। তো এটা একটা রিজন যে আমি আগে থেকেই এটা সম্পর্কে ইউনিভার্সিটিতে না থাকলেও আমি এটা সম্পর্কে একদম আপ টু ডেট ছিলাম, যেহেতু আমার আপন ছোট ভাইও ইনভলভড। এবং যখন আমি দেখলাম যে 15 জুলাই যখন স্টুডেন্টদের উপর হামলা হলো, দ্যাট ইজ সামথিং। এরা আমি 15 তারিখে আগে কিন্তু কথা বলিনি, কিন্তু 15 তারিখে প্রথম স্ট্যাটাস দিই যে চিত্ত যেথা ভয় শূন্য, এরকম একটা স্ট্যাটাস আমি দিই। ওই সময় 15 তারিখে যেটা হলো, ওপরে আসলে আমার মনে হচ্ছিল যে একটা মেয়ের ছবি ছিল, যে ব্লাড, রক্ত লাগা একটা চশমা পরা, খুব জুবুথুবু হয়ে আছে, জুবুথুবু হয়ে আছে, এবং একটা মেয়ের গায়ে এরকম লাঠি দিয়ে মারতে আসলো। একটা মেয়ে হয়ে এটা আমি কিভাবে দেখবো? আমি জাস্ট প্রথমে ছিল ওটা, কিন্তু মানে ওই আটা ছিল যে একটা মেয়ের উপরে এভাবে হামলা করা হলো, এটা নিয়ে একটা প্রথম আমাকে এটা করলো। তারপর হচ্ছে একটা ইউনিভার্সিটিতে একটা যৌক্তিক আন্দোলন নিয়ে নেমেছে। এটা বাংলাদেশ তো না, একটা গণতন্ত্র, এটা এখানে বাক স্বাধীনতা আছে, এখানে ইউ ক্যান টক অ্যাবাউট ইউর রাইটস, ইউ ক্যান টক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট। এখানে এটা তো কোনো অটোক্রেটিক সোসাইটি না, এটা তো কোনো একনায়কতন্ত্র চলেনি। তো ওরা তো যৌক্তিক এবং আইনগতভাবে আন্দোলন করার অধিকার আছে ওদের। তাহলে ওদের উপর কেন, কিভাবে একটা মানে ক্ষমতাশীল একটা সরকার কিভাবে তাদের উপর আক্রমণ করার বলে দেয়? যে এবং আমি শুনেছিলাম ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আমাদের ছাত্রলীগই ইনাফ এদের করার জন্য, হুইচ ওয়াজ লাইক, আমার কাছে বিজার মনে হচ্ছে। এবং আমার মনে হচ্ছে, যেটা বললাম না, আমার কাছে যেটা ঠিক মনে হয় আমি সেটার সাথেই থাকি, এটা আমি খুব বেশি চিন্তা করি না। কিন্তু তারপরে চিন্তা করতে হয়েছিল, আমি ইভেন জুলাই শেষের দিকে আমি আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করি, কারণ আমাকে সবাই বলতেছিল, কারণ আমি হোটেলে ছিলাম মাঝখানে, আমি বলবো এগুলো আপনাকে গ্র্যাজুয়ালি বাসায় থাকার, কারণ আমি আমার বলেছিলাম একটা স্ট্যাটাস দিয়ে যে আমার বাসায় 30 জন মেয়েকে, আপনি দেখেছেন কিনা জানি না, এটা 17 তারিখে যেদিন বন্ধ হয়ে যায় সেদিন আমি লিখেছিলাম, যখন কেউ একটা কথা বলার মানে সাহস করতে মানুষ ভয় পাচ্ছিল লিটারেলি, কারণ আমি তাদের অবস্থা আমি বুঝি, কারণ অনেকেই তাদের পরিবার বা এর জন্য ভয় পাচ্ছিল। এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমার বিষয়টা হচ্ছে, আমি যখন বললাম 17 তারিখে যে আমার বাসায় আমি 30 জন মেয়েকে জায়গা দেবো, হল যেহেতু বন্ধ হয়ে গেছে এবং তাদের আবাসন ব্যবস্থা 2 দিনের জন্য আমি করতে পারবো, এটা আমি যখন করলাম, তখন আমার বাসায় একটু থ্রেট আসলো। সেটা এলাকা থেকে হতে পারে, আমি এখন আর কিছু মানুষ আমার হয়তো ভালো চেয়ে তারা আমাকে ফোন করেছিল যে চমক, ডু নট ডু ইট, এটা করো না, ঝামেলা হবে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই মানুষগুলোর নাম আমি বলবো না, কারণ তারা আমার আমার শুভাকাঙ্ক্ষীও। সো তারপর আমি ওই 17 তারিখের ওই ঘটনার পরে, এরপরে কয়েকদিন আমাকে হোটেল থাকতে হয়েছিল, আমি বাসায় থাকিনি, এরকম একটা থ্রেট ছিল আমার। তারপর এবং এরপরে কয়েকদিন পরে আমাকে, কারণ আমি তো জানতাম না, আমি তো কন্টিনিউয়াসলি আমি আন্দোলন নেমেছি, ভিডিওটা দেখেছেন কিনা আমি জানি না, যে আমার সামনে 3টা ছেলে গুলি খেয়েছে। এবং ওই দিন আজমপুর, আমি তো উত্তরা বাসা, আর উত্তরাতে ওই দিন মুগ্ধরাও ওই একই জায়গায় ছিল, গুলিটা আমাদের কারো গায়ে লাগতে পারতো। আমার ছোট ভাই, আপন ছোট ভাই ছিল, আমাকে যখন বাসা থেকে সবাই বলছিল নেমো না, আমি বলছি আমার আপন ছোট ভাই নামতেছে, ওরা নামতেছে, তো আমি ওয়াই নট মি। তো আমি আজমপুরে গিয়েছিলাম, অ্যান্ড আমার চোখের সামনে 3 জন ছেলেগুলি খেয়েছে। এবং ওই ভিডিওটা আমি যতবার আপলোড করছি ততবার আমাকে ওটা রিপোর্ট করে বিভিন্ন ভায়োলেন্ট কন্টেন্ট হিসেবে মানে নামানোর চেষ্টা করা হয়েছে, কয়েকবারই ডিলিট করা হয়েছে। আমার পেজ থ্রেটে, আমার পেজ চলেও গিয়েছিল মাঝখানে, আমার পেজ আবার একটা ডিজি রেস্কিউ টিম বলে একটা ছেলে, ওরা আবার রিকভার করে দিয়েছে ওই ভিডিওটা আপলোড করার কারণে। বারবার আমার সামনে, আমি মানে আই জাস্ট ডোন্ট নো, এটা অনেকেই দেখেছে, হয়তো আপনি দেখেছেন কিনা, আমি দেখিনি, একদম চোখের সামনে, আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা আন্দোলনে ওখানে ছিলাম যখন, মানে ওই দিন মুগ্ধ ওয়াজ দেয়ার, হ্যাঁ ওই এরিয়াটাতে আমরা ছিলাম, উত্তর ওই এরিয়াটাতে। সো ওই দিনের পর আমার মনে হচ্ছিল, ওইটা যখন আপলোড করি আন্দোলন একদম সক্রিয়ভাবে, একদম গোলাগুলির মাঝখানে, আমাদের এরকম হয়েছিল যে আমার মাথায় হাত দিয়ে রেখেছে আমার ছোট ভাই, ওরা যে গুলি করতেছে, রাবার বুলেট, ওদের গায়ে রাবার বুলেট লাগতেছে, আমাকে এভাবে করে প্রোটেক্ট করছে আমার ভাই। সো আই হ্যাভ সিন এভরিথিং। তো ওইটার পরে আমার মনে হচ্ছিল দের ইজ নো গো ব্যাক, আর যাওয়ার কোনো উপায় নাই ভয় পেয়ে। কিন্তু আমার আম্মু বলতেছিল যে তুমি থাকতে পারবে না দেশে, পরিস্থিতি ঠিক হলেও তোমাকে ধরে নেওয়া হবে, কারণ এর আগে অনেক কিছু হয়েছিল। তো আমি আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করি জুলাই শেষের দিকে। অনেকে স্ট্যাটাস দিয়েছে যে 400 বছরের জন্য জেল হবে আর 300 বছর ধরে রিমান্ড হবে আমাদের একজন। ওকে, সো আপনি অ্যাপ্লাই করলেন আমেরিকার জন্য? হ্যাঁ, আমার অ্যাপ্লাই করা ছিল এমনিতেই, সেটা হচ্ছে অন্য একটা প্রোগ্রামে যাওয়ার জন্য, কিন্তু আমার ভিসা ডেট ছিল, মানে ইন্টারভিউ ডেট ছিল ডিসেম্বরে। তো ওইটা আমরা কোনোভাবে আগানোর জন্য ট্রাই করা হচ্ছিল, যে দেশে তো আর থাকা যাবে না যদি এই স্বৈরাচার সরকার থেকে যায়। কিন্তু তারপরেও তো আমরা কন্টিনিউয়াসলি
ছিলাম, জি, আপনি থাকার মুভমেন্টের চেষ্টা মধ্যে করেছি। ছিলেন। এটাই আমাদের অবস্থা ছিল, মানে টু বি অনেস্ট আমরা সবসময় মনে করতাম যে আমরা আসলে মন খুলে বলতে পারি না, মন খুলে বলতে গেলে এবং আমরা যে কোনো আপনি সময় কিভাবে বিপদে বাসায় পড়ব। থাকবেন ওখানে ওই সময় যে ভিডিওগুলো আপনি দেখেছেন, ধরেন একটা রাতে ছেলেকে ঘুম হতো দেখতেছে, না। আমি দেখতেছি এখানে কিছু নাই, আহা। এখান থেকে মাথার সব জিনিসপত্র পড়ে যাচ্ছে, পেটের সব জিনিসপত্র পড়ে যাচ্ছে, এবং পাখির মতো মানুষকে গুলি করে মেরে ফেলতেছে। অনেক কিছু তো আসিও নি। এবং আপনি দেখেন নিরস্ত্র মানুষকে কিভাবে মারা হয়েছে, ছাদের কর্নারে ঝুলে আছে ছেলেটা, হাতে কোনো বন্দুক নেই, ও ওখানে গিয়ে গুলি করা হয়েছে। ওখানে কয়েকবার, একটা না, একটা নিরস্ত্র মানুষকে, এটা তো ব্রিচ অফ হিউম্যান রাইটস। এটা তো ওয়ার্ল্ড ওয়াইড কেন স্বৈরাচার সরকার যেতে হয়েছে, আমার মনে হয় যে এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা মানুষ এটার অ্যাগেন্স্টে কথা বলতো, কারণ ইটস আ হিউম্যান রাইটের মানে চরম অবমাননা এটা একটা মানুষের ক্ষেত্রে। এগ্রিড। কারণ আপনি নিরস্ত্র মানুষ, আপনি বলতে পারেন যে এর আক্রমণ করতে গেছে তাই আপনি গুলি করছেন, কিন্তু ওদের তো অস্ত্রই ছিল না, জীবন বাঁচানোর জন্য সাইডে পলাচ্ছে, তারপর আপনি গুলি করতেছেন, তাও কয়েক রাউন্ড। সো এটা দেখার পরে আসলে মানে আপনার খুব বেশি কোনো ভয়ঙ্কর দেশপ্রেমিক হওয়া লাগে না রাস্তা নামার জন্য, আমার মনে হয় ন্যূনতম মনুষ্যত্ব থাকলেই আপনি নামবেন। চমক, আমরা বলি, আমরা এই অনুষ্ঠানে এর আগে যারা এসেছিলেন তারাও অনেকেই আন্দোলনে বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। আমরা বলি যে পৃথিবীতে গোল্ডেন মোমেন্টের জন্ম হয়, এটা খুব বেশি আসে না মানুষের লাইফে, এটা হুটহাট হয়ে যায়। হয়তো এটার পেছনে একটা দীর্ঘসূত্রিতা থাকে, ইতিহাস থাকে, কিন্তু ওই গোল্ডেন মোমেন্টকে পুরোপুরি কাজে লাগানোর সৌভাগ্য সবার হয় না। এবং এই যে আপনি খুব প্রাউডলি বলছেন না যে এই স্বৈরাচারী সরকারের পতনে আমার একদম রাজপথে একটা ভূমিকা ছিল, আমাদের অনেক অভিনেতা অভিনেত্রী ছিল, উইথ ডিউ রেসপেক্ট, তারা অনেকেই রাস্তায় নামেননি বা নামার মতো সিচুয়েশনে তারা ছিলেন না, কিন্তু আপনি নেমেছেন এবং সেটার জন্য আপনি সারা জীবনই অনার পাবেন এবং সেটা পাওয়ার যোগ্য আপনি। না আসলে অনার পাওয়ার আমি তো জানতামই না আসলে যখন নামছি যে অনারটা পাবো কিনা, আমি তো ভাবছি দেশেই থাকতে পারবো না। এই অনার পাওয়ার জন্য বা এই গোল্ডেন মোমেন্ট ক্রিয়েট করার জন্য, দ্যাট ওয়াজ নট ইন মাই হেড অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি কথাগুলো বললে আই গেট আ বিট ইমোশনাল। হ্যাঁ, আই এম সরি, আপনাকে ইন্টারাপ্ট করেছি। না প্লিজ প্লিজ, ইমোশনাল হওয়ার সুযোগ আছে অনুষ্ঠানে। ইমোশন ইজ আ পার্ট অফ লাইফ, এটা আসলে হাইড করার কিছু নাই। আমরা ইমোশনাল কথা বলতেই আসছি কারণ আমরা জানি বাঙালি, আমাদের সম্পর্কে একটা কথা বলা হয় বাঙালি জাতি হচ্ছে ইমোশনাল, কিন্তু আমরা প্রপারলি ইমোশনটাকে প্লেস করার জন্যই কাজ করছি এবং আমরা মনে করি যে বাংলাদেশটা আমরা পেলাম সেটাও যাতে প্রপারলি ইমোশনাল শেপটা পায়। অনেক সমস্যা আছে, সেগুলো যেন প্রপারলি আমরা সলভ করতে পারি। তো এরপরে কি হলো, মানে সরকার তো পতন হলো এবং এরপরে কি আপনি বেটার ফিল করছেন এখনকার বাংলাদেশ, এই সময়ের বাংলাদেশ নিয়ে? কেন করছেন না? আমি কখনই খুব মূলধারার রাজনীতি যে করব বা রাজনীতি নিয়ে কথা বলবো, চিন্তা করবো, এরকম কখনোই আমার ছিল না। হ্যাঁ, মানে এখন যখন দেখতেছি যে দেশে আজ, আমি একটা ঘটনাই বলি, একজনকে গ্রেফতার করা হয়েছে, তাকে নাকি আবার বেলজিয়ামে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি শুনলাম। তো এখানে আমি সরকার ব্যবস্থাকে তো এখনও প্রশ্ন তুলব। আমি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা তাদেরকে প্রশ্ন তুলছি না সবাইকে, অবশ্যই তার মধ্যে কোনো না কোনো জায়গায় তো স্বৈরাচারের দোষ রয়েই গেছে, উই ক্যানট ডিনাই দিস। কারণ এই এত 15-16 বছর যদি একটা সরকার রান করে একটা দেশকে, দেশের বিভিন্ন জায়গায় তার একদম অনুগত অনেক দোষরী অবশ্যই আছে, এখনো রয়ে গেছে, তারা তো সবাই দেশ ছেড়ে যায়নি। তারা ইনডিরেক্টলি বিভিন্নভাবে চেষ্টা করছে তাদেরকে প্রোটেক্ট করার এখনো। তো আমি কিভাবে এখন হ্যাপি থাকবো? আমি অনেকেই শুনতেছি গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে আবার এরা নাকি আবার বিদেশে পালিয়ে গেছে। সো এখন ইউ নেভার নো, আরো অনেক জায়গায় যে কয়েকদিন পরপরই শাহবাগে আন্দোলন করছে, শাহবাগের নাম নাকি আন্দোলন বাগ রাখবে সবাই। সো কারণ যে যার আন্দোলন, যখন যার দাবি সে দাবি নিয়ে চলে যাচ্ছে। বন্যায় মানুষ মরে যাচ্ছে দেশে, আমরা কোনোভাবে পারতেছি না এতগুলো মানুষকে প্রোটেক্ট করতে, সেখানে মানুষজন মানে অবিবেচকের মতো চলে আসতেছে, তারা আবার দাবি করতেছে তারা একটা সুন্দর দেশ চায়, স্বাধীন দেশ চায়। আমি আই হ্যাভ নো আইডিয়া তো এই দেশ নিয়ে কিভাবে হ্যাপি থাকবো। এক্স্যাক্টলি, আমাদের টেনশনের জায়গাটা শেষ হয়নি। চমককে নিয়ে আমরা কথা বলছি, চমকের জীবনটাও অনেক চমকে ভরা এবং সেটা নিশ্চয়ই চমক স্বীকার করবে। শৈশবটা নিয়ে কথা বলতে চাই, আপনার ফ্যামিলি নিয়ে কথা বলতে চাই। আমাদের দর্শকরা হয়তো অনেকেই জানেন, কেমন পরিবারে আপনার জন্মগ্রহণ? আমার মায়ের দিকে পরিবার খুব কালচারাল ছিল, কিন্তু বাবার দিকে না। আমার বাবা বন বিভাগ কর্মকর্তা, গভর্নমেন্ট অফিসার, এখন কর্মরত আছেন। তো উনি বরাবরই চাইতেন যে আমি একদমই পড়ালেখাই করবো। আমি পড়ালেখায় বরাবর ভালো ছিলাম, সরকারি মেডিকেলে পড়েছি। তো ফার্স্ট সেকেন্ড থার্ডই হতাম সবসময় লাইফে, কখনো মানে পড়ুয়া স্টুডেন্ট একদম। ভেরি গুড। তো এমন আমার লাইফে এরকম ছিল যে আমি একদিন না পড়ালেখা করলে আই ইউজ টু ফিল গিল্টি যে আমি আজকে পড়ি নাই, মানে এরকম পড়ুয়া ছিলাম। হ্যাঁ, সো আমার ওইরকম এনভায়রনমেন্টই বড় হয়েছি, বাসায় সবাই খুব পড়ালেখা করতো বা এরকম ইয়ে ছিল। কালচারাল দিকে আমি
নাচ গান শিখেছি ছোটবেলায়, তখন স্বপ্নও ছিল, কিন্তু যখন বড় হয়ে ডাক্তারি পড়া শুরু করলাম তখন আসলে বুঝি না যে নায়িকা হব। ডাক্তারি হওয়াটা কি আপনার নিজের ইচ্ছাতে হয়েছে নাকি ওটাও বাবা চাইতো যে বাবা মার বেশি ইচ্ছা ছিল যে ডাক্তারি করব, আমি ডাক্তারি পড়বো এরকম। তো মেডিকেলেও আমি খুব ভালো ছাত্রী ছিলাম, মানে সবাই এগ্রি করবে হয়তো আমার মেডিকেলের। আপনি এমবিবিএস কমপ্লিট করেছেন? না, আমার 1 বছর বাকি এখনো, কারণ আমার ওই যে করোনার সময়, সরি আপনি পড়ছেন এখনো পড়ছি না, আমি বড় একটা গ্যাপ গেছে করোনার কারণে। আমি বললাম করোনার সেকেন্ড লকডাউনের কারণে আমার একটা বড় গ্যাপ পড়ে, এবং তখন আমি ফাইনাল ইয়ারে, একদম আমাদের জাস্ট পরীক্ষা শুরু হবে তখন লকডাউন হয়, ফার্স্ট লকডাউন। তো তখন আমাদের 1 বছরের একটা গ্যাপ যায়। 1 বছরে তখন অনেকেই অনেক কিছু করে, অনেকেই চিন্তা করে কি করবো। আমি বাসায় বসেছিলাম, তখন আমি টুকটাক 1-2টা কাজ করার পরে বেশ সাড়া পাই, তারপর মিডিয়ায় কাজ শুরু হয়ে যায়। ওকে ফাইন। হ্যাঁ, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি না খুব কর্মঠ একটা মেয়ে, মানে আমি খুবই হার্ড ওয়ার্কিং। মানে আমাকে আপনি একদিন শুধু বসে রাখতে পারবেন না যে চমক ইউ টেক রেস্ট, মানে আই ক্যানট ডু ইট, আমাকে কিছু না কিছু করতেই হবে। অ্যান্ড আম আ মাল্টিটাস্কার, আই ডু আ লট অফ থিং। তো আমি তখন হচ্ছে বাসায় বসে এত বোরিং, মানে কি করব আমি, মানে আমার আর কিছু মানে ভাল লাগতেছিল না। তখন চিন্তা করে যে অনেকে আমাকে অফার করতেছিল চমক ইউ ক্যান ডু দিস, এটা করো। অনেকে মিডিয়ার অনেক পরিচিত বন্ধু বান্ধব ছিল আমার। তখন চিন্তা করে আচ্ছা করি। 1-2টা করার পরে আমার এত ভালো সাড়া এসছে যে ও ওয়াও, এত মানুষ চিনতেছে বা মানুষজন, মানে কে না চায়, আমরা মানুষ মাত্রই। কিন্তু ফার্স্টেই কি মানে নাটকের জন্য দাঁড়ালেন নাকি অন্য কোনো কিছু? প্রথমে উপস্থাপনা করলাম কয়েকটা চ্যানেলে, বেশি দিন না, 1 মাসের মতো করেছিলাম। কিন্তু তারপরে যখন নাটক করলাম, নাটকে একটু মনে হয় পপুলারিটিটা দ্রুত আসে আমার মনে হয় উপস্থাপনার থেকে। বাট ইউ গাইজ আর ডিফারেন্ট, আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার অলসো। বাট নাটকে খুব ইজিলি পপুলারিটি চলে আসে আমার মনে হয়। উপস্থাপনা বলতে আপনার কি ধরনের অনুষ্ঠান উপস্থাপনা? লাইভ করেছিলাম RTV-তে, তারপর মাছরাঙা টিভি। মাছরাঙা তো করেছেন আপনি, ফাইন। তো কয়েকটা টেলিভিশনে আমার করা হয়েছিল, মানে খুব অল্প সময়ের জন্য, মানে 1 মাস ম্যাক্স। ফাইন। এরপর আপনার নাটকের অফার চলে আসলো, বিউটিফুল। তারপর নাটক করার পরপরই, মানে 1-2টা নাটকের পরই আমার বেশ পপুলারিটি চলে আসে। প্রথম নাটকটা কি ছিল? এটা রাফাত মজুমদার রিঙ্কু ভাইয়ের অল ইজ ওয়েল। এটা এরপর একটা করেছিলাম হচ্ছে শাখাওয়াত মানিক, একজন ডিরেক্টর ছিলেন, উনি মারা গেছেন। ওনার একটা নাটক করেছিলাম, ওটাও বেশ পপুলার হয়ে গেছে। তো এরপর আমার একটা সিরিয়াল করি, হাউস নাম্বার 96। দ্যাট ওয়াজ আ ম্যাসিভ পপুলার সিরিয়াল ইন বাংলাদেশ, মানে NTV-র মাহমুদুর রহমান হিমি এটা করেন। এবং এর পরপরই আমি মহানগর করি। মহানগর ফার্স্ট সিজন, এবং ওইটা আমার ক্যারিয়ার চেঞ্জ করে দেয়। হ্যাঁ, মানে ক্যারিয়ার প্রথমেই ঘটে যায় তো এগুলো ঘটনাগুলো, তো আমাকে না খুব বেশি স্ট্রাগল করতে হয় না। আই ইউজ টু বি ভেরি লাকি, আই মাস্ট সে। আবার আনলাকিও বলতে পারি না সেন্স, কারণ আমি খুব শেখার আগেই না পপুলারিটি পেয়ে গেছি। তো এই জন্য অনেক কাজ আমি হয়তো আমার মনে হচ্ছে দেখেছি এটা অপরিপক্ক, এটা কি করলাম, আই কুড হ্যাভ ডান মাচ বেটার, আরো ভালো করতে পারতাম। লেটস টক অ্যাবাউট পপুলারিটি। হ্যাঁ, যেটা তো আপনি হয়তো চিন্তাই করেননি কোনোদিন যে এরকম ভাবে মানুষ আপনাকে চিনবে, এত বেশি আলোচনা হবে, এত বেশি সমালোচনা হবে। যখন মানুষ আপনাকে চিনছিল একবার আর্লি স্টেজে, ওকে আপনাকে দেখেছি, একটা অটোগ্রাফ নেই, একটা সেলফি নেই, অটোগ্রাফ কখনো হয়নি আমার, কারণ এই দুটো নেই। না, লাইক অটোগ্রাফে আমরা ছিলাম, বাই দ্য ওয়ে, আমরা অটোগ্রাফ সেলফি দুটো সময় বিলং করি। এই সময় তো সবাই সেলফি নেয়, অটোগ্রাফ নেয় না। সো কেমন লাগছিল ইনিশিয়াল স্টেজগুলো, কেমন লাগছিল মানুষের ভালোবাসা? আই ওয়াজ লাভিং ইট। মানে আমার মনে হচ্ছিল যে আসলে আই হ্যাভ গট দ্য রাইট ট্র্যাক অফ মাই লাইফ। আমি মনে হয় এটার জন্যই জন্মেছে। এর আগে আই ওয়াজ কনফিউজড, আচ্ছা আমি কি করবো জীবনে, আমার কোনো কিছুই তো ভালো লাগতেছে না। মানে হয় না, আমার লাইফে কিন্তু অনেক সময় এরকম থাকে। ইভেন আমার আজ থেকে 5 বছর আগে আমার লাইফ সম্পর্কে পারসেপশনস, লাইফকে আমি অন্যভাবে দেখতাম একদম। ইভেন আমি এখন জীবনকে যেভাবে দেখি, আমি আগামী 5 বছর পরে হয়তো একদম অন্যভাবে জীবনকে দেখবো। সো লাইফে কিন্তু পারসেপশন আমাদের চেঞ্জ হয় গ্র্যাজুয়ালি। সো আমার পপুলারিটিটা খুব ভালো লাগা শুরু করলো যে ওয়াও, এন্ড আমি র্যান্ডম কাজ করা শুরু করলাম। সো বাবার ওপিনিয়ন কি ছিল? বাবা একদমই সাপোর্ট করে না, একদমই না। ইভেন এখনো বাবা সাপোর্ট করে না, একদমই করে না। মানে হি ফোর্স মি টু কুয়েট অ্যান্ড ডাক্তারি করো, এটা করো, ইন্টার্নশিপটা শেষ করো, এটা করো। মানে আমার প্যারেন্টস সবসময় আমাকে এটা করতে বলে, কিন্তু somehow I love it. I love it. And শুধু এটা না, I love to watch movies, I love to write. আমি এর মধ্যে ডিরেকশনও দিয়েছি, নিজে লেখি। আমি এর মধ্যে কয়েকটা নাটকের স্ক্রিপ্ট লিখেছি নিজে, সেগুলো অনিয়ারও হয়েছে। তো আমার লেখালেখি ভালো লাগে, মানে আমার না এই জিনিসটা, ক্রিয়েটিভ এই জগৎটা আমার খুব ভালো লাগে। আমি খুব দুঃখ পেতে পছন্দ করি, মানে দুঃখটাকে এক্সপ্লোর করতে পছন্দ করি। ওকে, দুঃখ বিলাসী বলে বোধহয়। হ্যাঁ, এটা হতে পারে যে, কারণ আমার মনে হয়
পেইন ক্যান ক্রিয়েট গ্রেটেস্ট আর্ট। ওকে, মানে পৃথিবীতে সবচেয়ে সুন্দর সৃষ্টি কি? মানুষ। তো মানুষ তৈরি হয় কি একটা মায়ের তীব্র যন্ত্রণা থেকে, পেইন থেকে। পৃথিবীর যে কোনো সৃষ্টি তীব্র যন্ত্রণার মধ্যে রাইট, এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই আমার দুঃখটা অবজার্ভ করতে পছন্দ করি আমি। সেটা আমাকে দিলে হোক, আমার ক্রাইসিস অ্যাট্রাক্টস মি, আমাকে ক্রাইসিসটা খুব অ্যাট্রাক্ট করে, মানে ব্রোকেন পিসেস, মানে এই জিনিসগুলো আমি এক্সপ্লোর করতে পছন্দ করি। ওকে, আমার মনে হয় এটা আমাকে আমার লাইফের বা আমার চিন্তার অন্য একটা লেয়ারে আমাকে নিয়ে যেতে পারে। ওকে, আমি এত ডিপার লেয়ারে আগে আমি চিন্তা করতে পারতাম না। সো এরকম হয় নাকি যে পেইন লাইফে না থাকলে পেইন নাই কেন, পেইন নাই কেন, আমি সার্চিং ফর পেইন? এটা হয়। আচ্ছা, আমি একটা মজার কথা বলি। ছোটবেলায় না আমি করতাম, একটা ছিল আমার দিবস ছিল। যেমন আমি একদিন ছিল মিথ্যা দিবস, একদিন ছিল সত্য দিবস। মানে আমি ওই দিন কোনো মিথ্যাই বলবো না সত্য দিবসে, মানে ওই সত্য দিনে সত্য কথাই বলবো, আমার যা হোক জীবনে যা আসুক, মানে আমাকে মা মারুক, আমাকে আব্বু মারুক, টিচার মারুক, যা করুক, আমি ওই দিন সত্য কথাই বলবো। দ্যাট ইজ মাই সত্য দিবস। আবার এটা প্রবাবলি আমি হয়তো ওই সময় কোনো ফিল্ম দেখেছি কিংবা কোনো কিছু একটা পড়েছি, ওটা দেখে আমি ইন্সপায়ার হয়েছি। হ্যাঁ, ছোটবেলায় তো আমি খুব ইন্সপায়ার হতাম অনেক কিছু দেখে দেখে। আমি একটা সিনেমা দেখে এই নায়িকা যে ড্রেসটা পরেছে, আমার এই ড্রেসটাই লাগবে, এই ড্রেসটা না আমি ঈদই করবো না, এরকমও হয়েছে আমাকে। ওই এখন আম্মু ওইটা বানানোর জন্য যেখানে যা যা দরকার সেটা অ্যারেঞ্জ করে বানিয়ে দিয়েছে, এরকমও হয়েছে। বাট আমি ইন্সপিরেশন নিতে পছন্দ করি। সাপোজ আমি আপনার সাথে বসেছি, আপনার কোনো কিছু আমি ইন্সপায়ার করি, ওটা আমি অবশ্যই নেবো, একদম ভালো জিনিসটা আমি নেবো, নেওয়ার চেষ্টা করবো, ওটা আমি আমার মতো করে অ্যাডাপ্ট করবো। ওকে, সো এই অ্যাডাপ্টেশন পাওয়ারটা আমার ভালো। সো ফাইনালি আপনার এই জগৎটা ভালো লেগে গেল এবং আপনি কাজ করছিলেন। লাইক কিছু বিটার এক্সপিরিয়েন্স তো নিশ্চয়ই হলো এখানে খুব স্বল্প সময়ে কাজ করতে গিয়ে, ওগুলোকে আপনি কিভাবে নিয়েছেন? আমি লাইফে না, আমি কখনোই নিজের করা ভুল, নিজের করা খারাপ দিক, আমরা কিন্তু কখনোই পুরোপুরি ব্ল্যাক বা পুরোপুরি হোয়াইট না। এগ্রিড। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে গ্রে শেডস আছে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে। আপনি একদম ফেরেস্তা টাইপের মানুষ আপনি কখনোই হতে পারবেন না, আপনার ভেতরে অ্যাটলিস্ট 10 to 20% হলেও খারাপ থাকবে। ইফ ইউ ডিনাই ইট দেন ইউ আর লাইং প্রবাবলি। আমরা কখনোই ভুলের ঊর্ধ্বে না মানুষ এবং আমি এটাকে খুব আমার প্রত্যেকটা ভুলকে, আমার প্রত্যেকটা ভালো ডিসিশন, খারাপ ডিসিশন খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করি, এবং আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ। ইফ ইউ টেল মি যে চমক ইউ ক্যান গো টু পাস্ট অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ, আই উইল নেভার। কারণ ওই সমস্ত কিছু মিলে আমি চমক আজকে। এক্স্যাক্টলি, না সেটা তো অফকোর্স, কিন্তু বললাম না যে স্বল্প সময়ে ওই যে বললাম আমি পপুলারিটিটা দ্রুত পেয়ে যাওয়ায় আমি বুঝে উঠতে পারিনি, আমি অনেক কিছুই বুঝে উঠতে পারি না যে কিভাবে ডিল করবো সবকিছু। কারণ ওই যে বললাম অনেকেই তো অনেক দিন কাজ করার পরে পপুলারিটি পায়, আমি আসার সাথে সাথে পপুলারিটি পেয়ে গেছি। মানে 2020-এর সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি কাজ শুরু করি, আমাকে 2021-এর প্রথম থেকে মানুষজন চেনা শুরু করে দিয়েছে। এখন আজকে 2024, মানে 2-3 বছরের একটা জার্নি। সো 3 বছরে যদি আমি মিডিয়া নিয়ে বলতে বলি, এই জগৎটা কেমন? একটু কনফিউজিং, একটু কিছু মানুষ খুবই ভালো, কিছু মানুষ সেলফিশ। সি হার ফ্লো, এতক্ষণ ধরে যে ফ্লোতে ছিল এখন সে নিজেকে ফিল্টার করছে, অথবা সে টেনশন করছে কি অ্যানসার দিবে। না, আমি খুব ব্রুটালি অনেস্ট হওয়ার চেষ্টা করতেছি। আমি তো বললাম ইটস আ বিট সেলফিশ ইন্ডাস্ট্রি। এখানে সবাই আর্টিস্ট একটু নার্সিসিস্ট হয়, উই ক্যানট ডিনাই। একটু নার্সিসিস্ট মানে দে আর সেলফ অবসেসড, তারা নিজেকে বেটার করার চেষ্টা করে, তারা নিজেকে নিয়ে ভাবে আমাকে এটা করলে কোনটা করলে ভালো লাগবে, আমাকে কোনটা করলে সুন্দর লাগবে, মানুষজন বেশি ভালো বলবে কিংবা খারাপ বলবে, মানে দে ট্রাই টু অবজার্ভ, ট্রাই টু মেক দেম বেটার এভরিডে। আমি এখানে একটু তো এই জন্য সেলফিশ হয় এই জগৎটা। না, কিন্তু একটা জিনিস তো বোধহয় আমরা সবাই কম বেশি ফেস করি যারা পর্দার সামনে থাকি। মানে আপনি তো কখনো চিন্তা করেননি যে আপনার ব্যক্তিগত জীবন কেউ ডিগিং করবে লাইক মিডিয়াতে আসার আগে, তাই না? এবং এই 3 বছরের মধ্যেই ধরেন আপনি পপুলারিটি পেলেন, ক্রিটিসিজম হলো, আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে প্রচুর টানা আছড়া হলো। এইটা আপনি কতটুকু এনজয় করেছেন যে আপনার ব্যক্তিগত জীবনে মানুষ এত কথা বলছে? এটা অবশ্যই কষ্ট হয়েছে, আমার অবশ্যই কষ্ট হয়েছে। বাট আমি কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমাকে অনেকেই অনেক খোঁজার চেষ্টা করেছে। এটা বিয়ের পরে অনেকেই ফোন করেছে, কিংবা অনেকে অনেক নিউজ চ্যানেল থেকে একটু ইন্টারভিউ করতে চেয়েছিল। বাট আমি বলেছিলাম যে এই বিষয় নিয়ে আমি এই মুহূর্তে কথাই বলতে চাই না। কারণ আমি দেখতেছি কিছু নিউজ চ্যানেলে এমন সব নিউজ করতেছে যেটার কোনো ভিত্তিই নেই, মানে একদমই, এবং এটা আমি ক্লিয়ার করেও দিয়েছি। আচ্ছা, লাইক আমরা তো আপনার হাজবেন্ডকে নিয়ে কথা বলি। আমার হাজবেন্ডের বোধহয় একটা ভিডিও সবাই খুব দেখেছে, উনি এসে বলল যে আপনাদেরকে একটু পিসফুলি থাকার জন্য উনি রিকোয়েস্ট করেছে, এবং সে বলেছে যে সে আগে তার সম্পর্ক ছিল, সে সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, তো মানুষ কি সামনে আগাবে না? আর একটা মানুষের যদি এর আগে একাধিক বিয়ে থেকে থাকে, সেই মানুষটা কি আসলে একদম খারাপ হয়ে যায়? আমি জানি না, অ্যাটলিস্ট আমার সাথে আমি না,
একটা মানুষ আমার সাথে কীরকম আমি সেটা দিয়ে তাকে জাজ করি। একটা মানুষ বাবা হিসেবে অনেক খারাপ হতে পারে, একটা মানুষ তার ভাই হিসেবে খুব খারাপ হতে পারে, কিংবা একটা মানুষ বন্ধু হিসেবে খুব খারাপ হতে পারে, কিন্তু সেই মানুষটা হয়তো প্রেমিক হিসেবে ভালো হতেই পারে, হাজবেন্ড হতেই পারে। আবার হাজবেন্ড হিসেবে একটা লোক খুব খারাপ হতে পারে, আদার সাইড ভালো, সে হয়তো বাবা হিসেবে চমৎকার একজন বাবা হতেই পারে। তো আমি কেন জাজ করব তাকে? মানে আমার সাথে যে মানুষটা যেরকম, আপনি আমার সাথে ভালো, আমি আপনাকে ভালোই বলবো। আপনাকে যদি 10টা মানুষ খারাপও বলে, আমি কখনোই আপনাকে খারাপ বলবো না আমি যদি আপনাকে খারাপভাবে না দেখি। এটা আমার মানে অ্যাটলিস্ট ব্যক্তিগত সম্পর্ক আমি এভাবে জাজ করি। খুব বড় কোনো আকারে এটা আমি বলছি না, ব্যক্তিগত সম্পর্ক আমি এভাবে দেখি। ফাইন, আই লাইক ইউর ফিলসফি। প্রথম কথা হচ্ছে যে কোনো মানুষই সব দিক থেকে পরিপূর্ণ মানুষ হতে পারে না। ইউ রেসপেক্ট ইউর হাজব্যান্ড এবং আপনার হাজব্যান্ড আপনাকে অনেক লাভ করে, পারফেক্টলি ওকে। আরেকটা ঝামেলা আমার আছে এখানে সবাই বলে তাহলে কেন আমি তাকে চুজ করলাম। অনেকেই তাকে বলে যে সে খুব ভয়ঙ্কর ধনী মানুষ। না, হি ইজ আ ভেরি অর্ডিনারি পার্সন, ভেরি অর্ডিনারি। মানে আমি কারণ সম্পদের কথা বারবার মানুষ আমাকে অনেকে বলার চেষ্টা করে, এই জন্য আমি এটা ইনফ্লুয়েন্স কিনা মানে ধনী সে কারণে আপনি ইনফ্লুয়েন্স হয়েছেন বা এরকম বরঞ্চ এই জন্য আমি বলে দিচ্ছি যে তার থেকে আমার সম্পত্তির পরিমাণ বেশি। মানে এটা আমাকে বলতে বাধ্য হচ্ছে, কারণ মানুষজন এতই পোক করছে, এটা নিয়ে বলা ছাড়া কোনো ওয়ে নাই। আমার মান্থলি ইনকামও তার থেকে বেশি, আমার টোটাল সম্পত্তিও তার থেকে বেশি, এবং সে একদমই সাধারণ একটা মানুষ, সাধারণ হেরে যাওয়া মানুষ আমি বলবো। এবং আমি বরাবরই বলেছি আমি হেরে যাওয়া মানুষের পাশে থাকতে পছন্দ করি। ব্রোকেন পিসেস আমাকে অ্যাট্রাক্ট করে, একটু আগে আমি আপনাকে হয়তো বলেছি। এবং তার দুঃখ, আমি বললাম দুঃখ আমি খুঁজি, দুঃখ এক্সপ্লোর করতে পারছে। সে একটা দুঃখী মানুষ, সে হেরে যাওয়া একটা মানুষ, তাকে আমার মনে ছিল যে আমি তার লাইফে থাকলে সে জিতে যাবে। তো আই ওয়ান্টেড টু মেক হিম আ উইনার। তার লাইফের একটা মানুষের জীবনের সবচেয়ে বেস্ট জিনিস আপনি হতে পারতেছেন, এর থেকে ভালো অনুভূতি কি হতে পারে? সে জানে তার, এবং সে এটাই বলেছে যে তার জীবনকে সে নতুনভাবে সে বাঁচার একটা ইচ্ছা সে খুঁজে পেয়েছে আমাকে পাওয়ার পর। এক্স্যাক্টলি, এবং সে কিন্তু লাইভে এসে একটা কথা বলেছে, আপনি এক অসাধারণ মানুষ। আপনি যে কথাটা বললেন সেখান থেকে আমি বলতে চাই ভাইয়াকে যে এটা কিন্তু একটা গ্রেট রেসপন্সিবিলিটি আপনার জন্য সারা জীবন ধরেই, যেই ফিলসফি থেকে উনি আপনার লাইফে এসছে এটাকে অনার করা এবং সারাটা জীবন ওই সম্মানটুকু দিয়ে যাওয়া। আমরা চাই না আপনাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক, অন্তত আপনাদের জায়গা থেকে আসে, সেজন্য সবসময় দোয়া থাকবে। না, আমি কিন্তু এটাও বলেছি যে মানুষজন এটা আমরা কিন্তু ফিউচার কেউ জানি না, ফিউচার কেউই জানি না, ভেরি আনপ্রেডিক্টেবল লাইফ কিন্তু আমাদের, ইউ নেভার নো কি হবে। বাট স্টিল আমার উই ক্যান উইশ। হ্যাঁ, আমি অবশ্যই এটা আশা করি, আমি অবশ্যই আশা করি যে মানুষটার জীবনে আমি একটা সবচেয়ে সুখের একটা বিষয় হয়ে এসেছি, সেই মানুষটার সেই সুখটা যেন সারা জীবন থাকে। অবশ্যই চাই আমরা সেটা। এবং আমি জানি অনেক মানুষের অনেক হয়তো এখান নিয়ে অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আসলে করে লাভ কি? এটা তো আমার ব্যক্তিগত জীবন। এক্স্যাক্টলি, আপনি নিজেকে মনে করছেন যে আপনি হচ্ছেন হ্যাপিনেস কারো জীবনে, এবং সেভাবে আপনি তাকে রিমাইন্ডার দিলেন এবং আপনি তাকে গিফট করলেন নিজেকে। সো এটার আগে তো পরিবারের একটা ব্যাপার থাকে, রাইট? আপনি তো শুধু আপনি না, আপনার সঙ্গে আপনার ফ্যামিলি জড়িত, আপনার সঙ্গে আপনার ওয়েল উইশাররা জড়িত। তারা কি চিন্তা ভাবনা করছিল? লাইক আপনি কি একদম সেলফ সেন্ট্রিক একটা চিন্তা করেছেন ওর জন্য? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমার পরিবার না, একটা মজার কথা বলি, দে আর হ্যাপি যে আই এম গেটিং ম্যারিড। কারণ আমি তাদেরকে বলেছিলাম কখনো বিয়ে করব না, কারণ বিয়ের কনসেপ্টটা আমি মানে এর আগে আমার কিছু সম্পর্ক ছিল, একটা দুটো, যেগুলো আমি প্রত্যেকটাই একটা দুটো তিনটা চারটা না, এত না। আমি একটা ইন্টারভিউতে বলেছি আমার প্রেম ছিল, দুটো সিরিয়াস প্রেম ছিল আর একটা নর্মাল ছিল, এরকম। হ্যাঁ, আচ্ছা, নর্মাল আর সিরিয়াস প্রেমের মধ্যে পার্থক্য কি? যে প্রেমটা নিয়ে আমি চিন্তাই করেছিলাম যেটা আমি বিয়ে পর্যন্ত নেব, এটা একদম সিরিয়াস ছিল না। একদম থাকো তুমি পাশে, ঠিক আছে, আছো, ঠিক আছে, এরকম। আর একটা, ওটা তখন অনেক ছোট ছিলাম তো, ওই সময় আসলে ওটা স্কুলের সামনে দাঁড়া থাকতো, ওইটা দেখে দেখে ওটা নিয়ে খুব বেশি সিরিয়াস হওয়ার স্কোপও ছিল না আসলে। ওকে, সো ফ্যামিলি হ্যাপি হলো যে আপনি বিয়ে করেছেন? না, খুব বেশি হ্যাপি তাও বলবো না। আবার আমি যখন বলেছি যে আম্মু মানে আমি হ্যাপি আছি, মানে লাইফে আমি যেটা দেখেছি যে আমি খুব ধোঁকা বা প্রতারণা এগুলো খুব ভয় পাই, খুবই ভয় পাই। মানে আমি যখন ভালোবাসি কাউকে, আমি পুরো দুনিয়া উজাড় করে ভালোবাসি, আমি একদম কিছু চিন্তাই করি না, একদম সেলফলেস ভালোবাসি আমি। আমার দুনিয়া একদিকে, আমার ওই ভালোবাসা একদিকে। আমি ভালোবাসাটাকে এত মানে ইটস মাই ইবাদত বলতে গেলে, এরকম ভালোবাসি আমি। তো যখন ওটা ভেঙে যায় তখন আমার একদম আমার টুকরা টুকরা হয়ে যায় নিজেই। না, কিন্তু এই ইমোশনগুলো ডেঞ্জারাস না? মানে আমি জাস্ট জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমি কি বললাম, এই শিল্পী হিসেবে আমার এই দুঃখগুলো আমার এক হিসেবে ব্লেসিংস। আমাকে এক্সপ্লোর করতে হেল্প করে নিজেকে, আমার অ্যাক্টিংটা অনেক বেটার হয়েছে। আমার মানে আমি যে দুঃখগুলো আমি পেয়েছি, দ্যাট হ্যাজ মেড মি আ বেটার আর্টিস্ট। সো
আমি তাদেরকেও খুব একটা দোষ দেবো না, আমার প্রিভিয়াস যে পার্টনার ছিলেন বা তাদেরকেও আমি দোষ দেবো না, হয়তো সিচুয়েশনে পড়ে হয়নি অনেক কিছু, বাট আমি ধোঁকা জিনিসটা নিতে পারি না, বা আমার সাথে কেউ বিট্রে করবে আমি থাকা অবস্থায় তার জীবনে, এটা আমি মানতেই পারি না, একদমই করা উচিত না। তো এই জন্য আমি ভাবছিলাম যে বিয়েই করবো না, কারণ আমার ছেলের মানুষ সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ হয়ে এসেছিল, যে তারা আমি থাকা অবস্থাতেও অন্য কারোর সাথে প্রেম করেছে বা অ্যাটলিস্ট কিছু একটা করেছে, সেই জিনিসগুলো আমাকে খুব বেশি কষ্ট দিত। তো আই হ্যাভ ডিসাইডেড আই উইল নেভার গেট ম্যারিড, এটা আমাকে দিয়ে হবে না, আই উইল জাস্ট ওয়ার্ক। আই ওয়াজ এ ওয়ার্কাহলিক রোবট। আমি লিখতাম, আমি বাসে এসে আমার কাজ নিয়ে হোমওয়ার্ক করতাম, আমার এটা সেটা, আমি এগুলো নিয়ে আমার সময়ই হতো না, আমি শ্বাস নেওয়ার টাইম পেতাম না। সো ইট ওয়াজ লাইক দ্যাট, বাট ওয়েন আজমান কেম ইন মাই লাইফ আই ফেল্ট ইটস আ ডিফারেন্ট ফিলিংস, আই ডোন্ট নো, মানে আসলে সবাই যে বলে না, আমি মাঝে মাঝে বাই দ্য ওয়ে হাউ হি কেম, কেমনে আসলো জীবনে? একটা ফ্রেন্ড, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তো ওর থ্রোতে আর কি, ওর পরিচিত এসে বললো আমি এসে গেছি। না না না, যে আমি তাকে না প্রথমে নোটিসই করিনি। হি ওয়াজ আ ভেরি অর্ডিনারি মানুষ, না যে হয় না যে আমার তো একটু হলেও একটু ডিফারেন্ট, মানে একটু সাধারণ থেকে তো একটু ডিফারেন্ট আমরা। তো এরকম এত সাধারণ একটা ছেলে, তাকে আমি যে নোটিস করব সেও চিন্তা করে নাই, আমিও চিন্তা করি নাই। অ্যান্ড এরপরে ফ্রেন্ডের সাথে থ্রুতে তার সাথে আরও একবার দেখা হলো, দেখলাম যে ভেরি জেন্টেল, মানে একদম আমার দিকে তাকাচ্ছে না, চোখ তুলে তাকাচ্ছে না, মানে এত ভদ্র ছেলে, মানে ইউজুয়াল ছেলেদের থেকে একটু বেশি ভদ্র, মানে ইটস ডিফারেন্ট। আমি তারপর একদিন ডাকলাম বাসায়, আমার বাসায় একটু সবাই মিলে আড্ডা দেবো, আসলো, তাও দেখি চুপ করে বসে আছে, মানে দিস ইজ সো কিউট, মানে আই ফাইন্ড ইট ভেরি কিউট। মানে এই যুগে এই ছেলে মানে ও হচ্ছে একদম 70-80-70-এর প্রেম করার মতো ছেলে, 70-80, আমার ওই 80s এর প্রেম ভাল লাগে, যে যখন চিঠি লিখতো মানুষজন। তো আমি ফার্স্ট আমাদের একটা প্রেমের যখন একটু আগাই আমরা, ফার্স্ট আমি তাকে একটা চিরকুট লিখে আসি, থিংস আর ডিফারেন্স উইথ ইউ, মানে জিনিস আমার লাইফটা একটু ডিফারেন্ট তোমার সাথে। আই এম ফিলিং লাইক ওনার দুজন এক্স টেলিভিশনের স্ক্রিন না ভেঙে ফেলে। ওনাদের ক্ষেত্রে নিশ্চয়ই উনি এরকম ছিল না। সি আমার একটা চিন্তা, জানেন চিন্তাটা এরকমভাবে মাথায় আসাটা ঠিক হলো কিনা, এগুলো স্ক্রিনে বলাও ঠিক কিনা। একই মানুষ, একজনের কাছে অসাধারণ মানুষ, আরেকজনের কাছে বেস্ট। হ্যাঁ, হতেই পারে, না হতেই পারে। আবার আমি একটা মেয়ে হিসেবে অন্য কোনো মেয়েকে আমি ছোট করতে চাই না। আই হ্যাভ উইথ ডু রেসপেক্ট টু অল দোজ উইমেন দ্যাট ওয়াজ ইন হিজ লাইফ। আমি বলবো যে হতেই পারে, সময়ের পরিস্থিতি, আমি না ডিগিন করতেই চাই না, আমি তার অতীত নিয়ে আমি জিজ্ঞাসাই করতে চাই না। না, আমরা জাস্ট এই যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা কিন্তু ওনার জন্য না, এটা সার্বজনীন একটা এক্সাম্পল। আমি তাকে খুব দুঃখী হিসেবে পেয়েছি, মানে তাকে সে তার লাইফ থেকে সব হোপ, তার লাইফটা দেখে আমার কাছে মনে হয়েছে যে হি ইজ রিয়েলি সিম্পল ওয়ান। এত সহজ করে সে মিডিয়াটাকে চিন্তা করেছে, তার এই ভিডিওটা করার পরে যেটা নিয়ে তার একটা প্রচুর ট্রল হতে পারে তাকে, সে চিন্তাটাও সে করে না, এবং সে এসে সুন্দর করে এটা বলে দিয়েছে। আমি তাকে না, আমি তার ব্যক্তিগত জীবনে অনেক কিছু প্রশ্ন আমি করিনি আগে। এটা কি আপনি বিয়ের পরে জানছেন? বিয়ের পরে কিছু জিনিস আমি হয়তো নতুন করে জানছি, যেটার কারণে আমি বলেছিলাম যে এত কিছু আমার, মানে আমি লিটারালি আমার একটু ব্রেক দরকার, আমি একটু তার কাছে দূরে থাকতে চাই, এটা আমি বলেছিলাম তাকে। তো এটা বলার পরে সে খুবই, মানে বেসিক জিনিসগুলো জানতেন না আপনি? আমি এটা নিয়ে এখন বলতে চাই না, উই ওয়ান্ট টু স্টে টুগেদার ফর এভার। তো আমি অবশ্যই আমি আপনাকে ডেডিকেট করবো না, আমি প্রথমেই বলে নিয়েছি অনুষ্ঠানে, বাট যেটাই হোক না কেন, যাই কিছু হোক না কেন, তার মানে আপনাদের উপর একটা স্ট্রম গেছে এই মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া নিয়ে। আমি কি বললাম, এটাকে আমি তাকে পুরোপুরি দোষও দিচ্ছি না আবার, কারণ আমি আসলে খুব আমার বিরক্ত লাগে অতীত নিয়ে ঘাটতে, মানে কারণ কোনো মানুষের আপনি যদি নিজের থেকে না বলতে চান, আমি কোনোদিনও আমি জিজ্ঞেস করবো না যে আপনি ভাই কয়টা প্রেম করেছিলেন, বা ইউ আর টু গুড, এত গুড ভালো না, কিন্তু আমি একটা সাধারণ সিম্পল হ্যাপি লাইফ চাই। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এবং তাকে, সে আমাকে শুধু বলেছিল তার লাইফে কেউই নেই, এবং আমি তো তাকে অ্যাটলিস্ট বিয়ের আগে তো অ্যাটলিস্ট আমি তাকে 4-5 মাস দেখেছি। হ্যাঁ, অ্যাটলিস্ট আমি তাকে কয়েক মাস তো দেখেছি আমি তাকে। তো আমি তখন দেখলাম যে না, সে তো একদমই 100% ডেডিকেটেড না, আমার সাথেই 24 ঘন্টা থাকতেছে, আমার সাথে, মানে আমি শুটিংয়ে গেলে আমার সাথে যাচ্ছে, বা আমি কোথাও গেলে, বা হি ইজ ট্রাইং টু টেক কেয়ার অফ মি, অ্যান্ড হি ইজ অ্যাবসলিউটলি আ লুনার। তার একটা বন্ধুও নাই, একটা ছেলে মানুষের এই জগতে একটা এই জমানায় একটা বন্ধু নাই, সে কখনো একটা ছেলেদের আড্ডায় যায় না, কোনো একটা, তার লাইফে শুধু আমি। এই বিষয়গুলোই, এই ভার্চুগুলোই বা এই গুণগুলোই কারো ক্ষেত্রে একদমই হয়তো বলবে না এটা কোনো কোয়ালিটি হতে পারে না, আবার কারো ক্ষেত্রে খুব চমৎকার, অনেক বড় কোয়ালিটি। আপনার জন্য হয়ে গেছে অনেক বড় কোয়ালিটি, কারণ আমি চাই তো আমার যে ওই যে তার পৃথিবীটাই আমি,
একটা মানুষের পৃথিবী হতে পারতেছি, এবং সেই মানুষটা আমি শুনেছি সেটা তার লাইফের দুঃখটা আমি তার চোখে দেখতাম, তার চোখে দেখা যায় না। আমি অ্যাটলিস্ট আর্টিস্ট হিসেবে এতটুকু তো আমি জাজ করতে পারি যে মানুষটা আসলে দুঃখী কিনা বা আসলে লুনার কিনা, এটুকু তো আমি দেখেছি। সে খুবই মানে দেখতাম যে একটা হেরে যাওয়া মানুষ যেরকম সেরকম, যে তার লাইফে আসলে কিছুই নাই, যদি আমি তার লাইফে সবচেয়ে এক্সপেন্সিভ জিনিসটাই আমি, যেটা নিয়ে সে খুব গর্ব করে যে চমক আমার ওয়াইফ। ডেফিনেটলি ইউ শুড অনেকে হার্টও করেছে বোধহয়, হুট করে উনি আপনাকে পেয়ে গেল, থাকে না যে মিডিয়া পাড়ায় হয়তো অনেককেই হার্ট করেছে, বা আপনার ফ্যান ফলোয়ার যারা থাকে তাদেরকেও অনেক বেশি, মানে ওই যে আমরা মাঝখানে একটা জিনিস দেখলাম অনেক বেশি আসতেছে সোশ্যাল মিডিয়াতে, হোয়াট উইমেন ওয়ান্টস, বা মেয়েরা আসলে কি চায়। হ্যাঁ, বিল গেটসের যখন ডিভোর্স হয়ে গেল, তাহসানের যখন ডিভোর্স হয়ে গেল, পারু সুদর্শন, ঋত্বিকের যখন ডিভোর্স হয়ে গেল, আবার চমক যখন এরকম একটা ছেলেকে বিয়ে করে ফেলছে, তখন আসলে মেয়েরা কি চায় এটা একটা প্রশ্ন উঠেই আসে। আসলে মেয়েরা কি চায়? ভাই আপনাকে কিন্তু রেসপেক্ট রেখে বলছি, আমাকে প্রশ্ন করতে হবে, সেই কারণে প্রশ্নগুলো করা। হ্যাঁ, মেয়েরা, আমার মনে হয়, আমি অ্যাটলিস্ট আমার পার্সপেকশন থেকে বলতে পারি যে একটা হাত চায় যে হাতটা কখনো ছেড়ে যাবে না, এবং একটা চোখ, দুটো চোখ চায় যে চোখগুলোতে শুধু তার জন্যই ভালোবাসা থাকবে, ওকে, মায়া থাকবে, ওকে, বিশ্বস্ততা, সেফটি, এটা থাকবে। মানে নো ম্যাটার হোয়াট, সে যেখানেই থাকুক না কেন, আমি জানি দের ইজ আ পার্সন ওয়েটিং ফর মি প্রবাবলি অন দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু কেউ একজন আমার জন্য অপেক্ষা করবে, নো ম্যাটার হোয়াট, যত বছর থাকুক। এরকম একটা, আমি না খুবই ফিল্মি, খুবই রোমান্টিক, খুবই সেন্সিটিভ, খুবই ইমোশনাল। ওকে, সো এটা আমাকে যে এটা সার্ভ করতে পারবে, তার জন্য আমি আমার কলেজে কেটে দিতে পারবো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। চমক, আপনার পাস্ট নিয়েও কিন্তু কথা হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে, যে আপনার পূর্বে আরেকটা বিয়ে হয়েছিল, এবং এইটা না লটস অফ রাইট, এটা না, মানে এটা আমি বলেছিলাম খুব সিরিয়াস প্রেম ছিল একটা, এবং তখন আমি মেডিকেলে পড়তাম। তো তার ফ্রেন্ড সার্কেল আমাকে ভাবি ভাবি ডাকতে, এটা হয় না আপনার আপনার ছোটবেলায় যখন প্রেম করেছেন, আপনার বন্ধু বান্ধব কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে ভাবি ডাকতেই পারে। না, আমার ডাকেনি, মানে আপনি উদাহরণ দিচ্ছেন আপনাকে, ওকে ফাইন, ইন জেনারেল কিন্তু হয় এরকম। হ্যাঁ, তো এরকম মানে ইভেন বিয়ে করার আগে অনেকে বউ বলে যেগুলো একদম না করা মানে করা উচিত না আর কি, সেটা হয় না। তো এই বিষয়টা তখন একটু ছোট ছিলাম, একটু প্রেম টেম হচ্ছিল, তো এই বিষয়টা মনে করেছে যে অনেক বড় ভাবে নিয়ে এসেছে মানুষজন, বাট হুইচ ইজ নট ট্রু, এটা একদমই ট্রু না। আর একটা বিষয় হচ্ছে, একটা এই সোসাইটিতে একটা খুব বাজে একটা ধারণা হয়েছে কিছু কিছু মানুষের, সবার না, যে অনেক বিয়ে করলে হয়তো একটা মানুষ খারাপ হতে পারে। মানে মানুষজন যখন অনেক প্রেম করতেছে, তাকেও এতটা ধিক্কার দিচ্ছে না যখন মানুষ দুটো বিয়ে করছে কিংবা তিনটা বিয়ে করছে। যেমন আমি রিসেন্টলি দেখলাম যে আমাদের আসিফ নজরুল স্যারের বিষয়টা নিয়ে কথা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আলোচনা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দুটো বিয়ে, তো এটা তো এত বড় ফ্যাক্টর, তার জন্য কি সে একজন খারাপ মানুষ? That doesn't make him a bad person. তার পরিস্থিতি, তার সমসাময়িক অবস্থা, বা সে কোন সিচুয়েশনের ভেতর দিয়ে ডিভোর্স হয়েছে, বা তার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে কেন তাকে একটা, যেমন আমার ক্ষেত্রে যখন বলা হচ্ছিল যে কেন এত বিয়ে করা মানুষকে বিয়ে করতেছে একটা খারাপ, মানে আই জাস্ট রিয়েলি ডোন্ট হ্যাভ এনি পয়েন্ট। আমাদের দেশে আসলে অনেক বেশি সিঙ্গেল, মানে পিওরলি সিঙ্গেল ব্যাচেলার সংখ্যা অনেক, তো সো এমন হতে পারে যে তারা অনেক জেলাস ফিল করে। আমার সাথে তো তারা ঠিক সময় আসেনি, আমি তো সিঙ্গেল ছিলাম তখন, তোমরা আসো নাই কেন? না, ওরা মনে করছে যে আপনার দেখে হয়তো অনেকে ইন্সপায়ার হবে, সেই কারণে হয়তো বা সমালোচনার জায়গাটা। না, তাহলে তো আমি সেটাই বললাম যে তাহলে তোমরা শুধুমাত্র আমাকে কেন করতেছো, তুমি আরো অনেকেই তো এরকম করতেছে, তাদেরকেও বলো। রাইট, আসলে কাউকে বলুই না। রাইট, বিয়ে ব্যাপারটা ব্যক্তিগত বিষয়, এবং দুজন মানুষ যদি হ্যাপি থাকে, আমরা মনে করি যে ওটুকু পর্যন্তই তাদেরকে রাখা উচিত। আপনার সঙ্গে আন্দোলনে আপনার হাজবেন্ডও ছিলেন ফিল্ডে, এবং সেটার কিছু বাইট আমার চোখে পড়েছে। লাইক উনি আপনাকে ইন্সপায়ার করেছেন, লাইক আপনি যখন খুবই দেশপ্রেমিক একজন মানুষ, আমি বললাম না, তার এই চারিত্রিক গুণগুলো খুব ভালো, আমি তার সব চারিত্রিক গুণগুলো দেখলাম যে আমার সাথে খুব ম্যাচ করে। সেও একদম মাঠে ছিল, ইভেন তার সার্কেল, তার কলিগস অনেকেই হয়তো তার উপর মহলের লোকজন, অনেক জায়গা থেকে অনেক প্রেশার হয়েছে। তার বোন জামাই ছিল হচ্ছে আর্মিতে, মানে আছেন আজমানের, তো তারাও একটা প্রেশারে ছিল। আজমান ভাই কি করছেন এখন? বিজনেস করছেন, ওকে, অনেক ধরনের বিজনেস সংসার করছেন, দ্যাট ইজ দ্য গুড জব, অনেক গুরুত্বপূর্ণ জব এটা। ওকে, সো ফিউচার প্ল্যান একটু জানতে চাই। যদিও আপনার পুরো আড্ডাটা খুব মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় যে আপনার ফিউচার প্ল্যান কি হতে পারে, তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আপনি খুব প্রফেশনালি চিন্তা করছেন এখন মিডিয়া, রাইট? মিডিয়া খুব প্রফেশনালি চিন্তা করছি, আবার
আমি না ওই যে বললাম আমার লাইফ হঠাৎ করে আমি হুটহাট ডিসিশন নিয়ে ফেলি, ইউ নেভার নো আমি কি করতে পারি। মানে যেহেতু আপনি ডক্টর হবেন, সো প্রফেশনে আসার চিন্তা ভাবনা আছে, প্র্যাকটিস আসার চিন্তা ভাবনা আছে? এটা একটা পসিবিলিটি আছে। সো আবার একদম অন্য কিছু আমি করে ফেলতে পারি, ইউ নেভার নো। মানে আমি চমক তো, নামটার সাথে আমার মনে হয় নামের একটা প্রভাব Impact মানুষের পড়ে, থাকে। পড়ে। তা আমি হুটহাট করে কিছু করে ফেলি যেটা মানুষ চমকায় যায়। মানে হুট করে বিয়ে করে ফেললাম, তারপর রাস্তায় হয়তো নামার মতো এমন কোনো শক্তিশালী মানুষ আমি না, বাট আমি নেমে গেলাম। বা এই বন্যার মধ্যে আমি নিজেই চেষ্টা করলাম একটা টিম বানানোর, যে টিম যাচ্ছে আমরা কন্টিনিউয়াস কাজ করতে। আমরা Oh, হয়তো wow. আমরা গেলাম প্রায় 3 দিনের মতো ছিলাম, আমিও ছিলাম। ফেনীতে? হ্যাঁ, ফেনী, তারপর হচ্ছে লক্ষ্মীপুর, কমলনগর, একটু ভেতরের দিকে গেছি, কারণ ভেতরের দিকে মানুষ ত্রাণ দিতে যাচ্ছে না এই বন্যার আপনি সিচুয়েশনে। নিজে গেছেন? হ্যাঁ, আমি নিজে গেছি, কিন্তু রেস্কিউ করতে যাইনি, কারণ আই ডু বিলিভ যে আমি রেস্কিউ করতে পারবো না, কারণ ওইসব জায়গায় এত ভেতরে আমি আম নট দ্যাট ট্রেন্ড আপ। এর আগে আমি গেছি বিভিন্ন সময়, আমি চেষ্টা করি। মানে ইভেন আমি এর আগে আমি আমার একটা বিজনেস শুরু করছিলাম 90 ডিগ্রি ওয়েস্ট, Okay. যেটা কিন্তু এই ইয়ার কারণে, আন্দোলনের কারণে পুরো প্রথম মাস থেকেই লস হলো আমার, কারণ okay. পুরো আন্দোলনের সময় আমরা বন্ধ রেখেছি এবং আমাদের যে স্টাফ তারাও আন্দোলন নেমেছে আমার সাথে। মানে লিটারালি কে করেনি এই আন্দোলন? বাংলাদেশের সবাই করেছে অলমোস্ট। হ্যাঁ। সো আমার উত্তরাতে একটা ব্রাঞ্চ আর বনানীতে একটা ব্রাঞ্চ, 90 ডিগ্রি ওয়েস্টে, এবং ওটাতে আমি গাছ বিক্রি করি। ও হ্যাঁ, আমার বাবা যে বন বিভাগ কর্মকর্তা, আচ্ছা, আচ্ছা। তো আমি এটা আগে থেকে, এটা আমার একটা ইয়ে ছিল যে গাছ লাগানোটাকে আমি খুব বেশি প্রায়োরিটাইজ করতে চাচ্ছিলাম, যে আমাদের উচিত এই যে এক্সট্রিম বন্যা হচ্ছে, যে আমাদের ক্লাইমেট কিন্তু খুব এক্সট্রিম হয়ে যাচ্ছে, যখন গরম পড়ছে তখন প্রচন্ড গরম পড়ছে, যখন বৃষ্টি হচ্ছে তখন অতিবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টিতে বন্যা হয়ে যাচ্ছে। এই যে ভারতের ত্রিপুরাতে এত বন্যা হচ্ছে কেন, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি কিন্তু এর আগে কখনো হয়নি, ওদের গত 41 বছরে হয়নি। ওদের মধ্যে একটা বড় হ্যাঁ, চেঞ্জ এসেছে। কারণ ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে, কারণ আমরা বনায়ন নষ্ট করে ফেলছি, বন উজাড় করে ফেলছি, পাহাড় কেটে ফেলছি আমরা। সো এটা যে আমাদের লং টার্ম চিন্তা, এখন কিন্তু আমাদের এই নিয়ে সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা করতে হবে, এনভায়রনমেন্ট নিয়ে। এই জেনজি কেন চিন্তা করে, আমাদের এর আগে জেনারেশনের কিন্তু একটা সমস্যা ছিল, দে আর ইনটু ডেভেলপমেন্ট, এতই ডেভেলপমেন্টের জন্য চিন্তা করতেছিল যে গাছ লাগানো বা এনভায়রনমেন্টকে বাঁচানোর যে একটা বিষয় ছিল, এটা কিন্তু তারা অতটা চিন্তা করেনি। তো জেনজি কিন্তু করতেছে, এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট আমাদের জেনজির একটা। দে থিঙ্ক অ্যাবাউট অ্যানিমাল ক্রুয়েলিটি, দে থিঙ্ক অ্যাবাউট জেন্ডার ইকুয়ালিটি, রাইট, women's safety, treatment for everybody, better treatment in our country. They're thinking of planting more trees, সবুজায়ন করার চেষ্টা করছে। এবং আরেকটা কথা আমি বলতে চাই, আমরা যদি একটু, এটা যদি সম্ভব হয় দেশটা একটু সেটেল ডাউন করার পরে, যে আমাদের শহরটা যদি একটু ডিসেন্ট্রালাইজড করা যায়, খুব ভালো হয়। কারণ এই শহরটা কিন্তু এত পলিউটেড হয়ে গেছে, এত পলিউশন। কয়দিন আপনি 5 বছর পর ঢাকায় আপনি বেরোতে পারবেন না, গ্রীষ্মকালে 50 ডিগ্রি হবে তাপমাত্রা, 50 ডিগ্রি সেলসিয়াসে আপনার চামড়ার ব্যাগ গলে যাবে বলতে গেলে, এরকম অবস্থা হতে পারে বাংলাদেশে। উই আর নট বিং অ্যালার্ট রাইট নাও, এখানে ঢাকা বসবাস অনুপযোগী হয়ে যাবে। এবং আমাদের রাজনীতি নিয়েও এখন প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় ইনভলভ হওয়া উচিত। এর আগে কিন্তু রাজনীতি নিয়ে কথা বলতাম না, কিন্তু নাও আই টক অ্যাবাউট ইট। ইফ ইউ গো থ্রু মাই পেজ, আই টক অ্যাবাউট পলিটিক্স নাও। কেন? কারণ দেশ যদি আপনি চিন্তা না করেন, দেশ কিন্তু you never know when it becomes a Syria, another Israel or another Afghanistan. We don't want this. আমাদের দেশ, আমাদের মনে হয় এখনই উচিত আমাদের পারমাণবিক শক্তিকে আরো বেশি স্ট্রং করা, যাতে কোনো দেশ আমাদের দেশে থ্রেট না করতে পারে। আমাদের দেশটা নিয়ে এখন আমাদের সবার চিন্তা করতে হবে, সবার কথা বলতে হবে। এবং এই যে স্বৈরাচার সরকার এত বছর এত কিছু করতে পেরেছে, এত কিছু লুটপাট করতে পেরেছে, এত অন্যায় বিচার করতে পেরেছে, এটা কিন্তু সবাই কিন্তু আমরা দায়ী, সম্মিলিতভাবে দায়ী, বিকজ উই ডিডন্ট টক অ্যাবাউট ইট। কারণ আগে না ছিল না, আগে যেমন মানুষজন বলতো আমি তো শিল্পী, আমি কেন এত কিছু, আমি রাজনীতি নিয়ে বলবো, ওটা আমার দায়িত্ব না, ওটা আমার কাজের মধ্যে পড়ে না, আমি তো ডাক্তার, রাজনীতি নিয়ে আমি যে শুধু পলিটিশিয়ান সেই পলিটিক্স নিয়ে কথা বলবে। নো, এটা তোমার রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলো এখন তুমি। ইফ ইউ ডোন্ট টক অ্যাবাউট ইট, আমরা যদি সর্বস্তরের মানুষ না নেমে আসতাম, তাহলে কিন্তু ওই যে গৃহবধূটা যে রান্না করে সে যদি না নেমে আসতো, তাহলে এই আন্দোলনটা সাকসেসফুল হতো না। অসাধারণ চমক, আমার খুব ভালো লেগেছে আপনার সঙ্গে কথা বলে। এবং আপনার মধ্যে একটা, আমি জানি না এভাবে বলাটাকে ঠিক হবে কিনা, অনেক বড় একটা পজিটিভ স্পিরিট আছে। হয় কি, আমরা তো মানুষ ওই অভিস্রবণ প্রক্রিয়ার মতো, তরল বস্তু ঘনবস্তুর দিকে ধাবিত হয়, সায়েন্সে এটাকে বলে। তো যখন একটা হ্যাপি মানুষের পাশে একজন মানুষ থাকবে, তখন সেও হ্যাপি হবে। যখন একটা সরো বা পেইনফুল একটা মানুষের পাশে থাকবে, সেও ওটা দ্বারা প্রভাবিত হবে। সো আমার কাছে মনে হয়েছে যে এই 40-45 মিনিট আপনার সঙ্গে বসে, যে আপনার মধ্যে অনেক পজিটিভ এনার্জি, এবং এটা যে আপনার পাশে থাকবে,
সো সে অনেক বেশি এটার দ্বারা ইনফ্লুয়েন্স হবে Thank অ্যান্ড you so অন দ্যাট much. পার্সপেক্টিভ ইউর হাজব্যান্ড ইজ সো লাকি So thank you so much. শোটা আসবানকে বসায় দেখাবো। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। জি, শেষ করছি দর্শক, যারা তখন আমাদের সঙ্গে ছিলেন আগাম অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।